জি স্যার, আলহামদুলিল্লাহ দেখা যায় স্যার, চ্যাপ্টার 14। জি, চ্যাপ্টার 14, নতুন চ্যাপ্টার। তো এটা আমি দিয়ে দেবনি ইয়েতে, ওই আমরা যেখানে পিডিএফ দিই সেই গ্রুপে দিয়ে দেবনি। তো তো এটা একটা গুরুত্বপূর্ণ আলোচনা এবং অবস্ট্রাকল টু হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট। তো এর আগে আমরা একটা চ্যাপ্টার পড়েছিলাম যে হোমিওপ্যাথিক ওষুধ ক্রিয়া নষ্ট করে কি কি। হ্যাঁ, আরেকটা চ্যাপ্টারে সংক্ষিপ্ত আকারে পড়ছিলাম, সেখানে দেখছিলাম যারা ওই খাবার দাবারের মধ্যে কি খায়, কফি খাইলে নষ্ট হয়ে যায়। হ্যাঁ, তারপরে এলোপ্যাথিক ড্রাগস নিলে, বিভিন্ন কেমিক্যাল ড্রাগস, বিশেষ করে স্টেরয়েড ওষুধ, অ্যান্টিবায়োটিক, এগুলো খেলেও হোমিও বা আর তীব্র কোথায় পেইন স্যার? কিলার খেলে, ট্রাঙ্কুলার, হ্যাঁ জি, এগুলাতে হোমিও ওষুধের ক্রিয়া নষ্ট হয়ে যায়। আর আরো কি পড়ছিলাম, যে যখন কেউ ডেন্টাল কাজ করে, দাঁতের কাজের সময় ওখানে অ্যানেস্থেসিয়া দেয়, অনেক পেইন কিলার খাওয়ানো হয়, যার কারণে হোমিওপ্যাথির ওষুধের ক্রিয়া নষ্ট হয়ে যায়। তো এরকম তারপরে যারা নেশা করে, এই ধরেন এই বিভিন্ন রিক্রিয়েশনাল ড্রাগস খায়, যে ধরেন কেউ গাঁজা খায় বা হিরোইন খায় বা এই জাতীয় যারা নেশা টেশা করে, সেগুলো তো হোমিওপ্যাথিক ওষুধের অ্যাকশন নষ্ট হয়ে যায়। আরেকটা জিনিস দেখছিলাম যে হোমিও ওষুধে কাজ না করার পিছনে আরেকটা কারণ থাকে, যে হোমিও ওষুধটাই ওষুধের মধ্যে সমস্যা, মানে যে ওষুধটা আপনি দিচ্ছেন ওষুধটাই ঝামেলাপূর্ণ, ঠিকভাবে হয়তো এটা পোটেন্টাইজেশন করা হয় নাই, তারপরে ওষুধ ঠিক মতো হয়তো আপনি ফিল আপ করতে পারেন নাই, ওষুধটা নষ্ট হয়ে গেছে। তো সেক্ষেত্রে কাজ না করতে পারে। তো আজকে এটা একটা বিশদভাবে আলোচনা করছে বিতর্ক আছে আলাদা আরেকটা চ্যাপ্টারে, চ্যাপ্টার 14। সেখানে হোমিওপ্যাথিক ট্রিটমেন্টের বাধাগুলা কি কি, অবস্টাকল গুলা কি কি। তো এটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, আমিও পড়ি নেই। আসেন আমরা এটা পড়া শুরু করি। This chapter deals with a difficult subject in homeopathy, our failures. তো এই যে চ্যাপ্টার, এই 14 নম্বর চ্যাপ্টারটা, চ্যাপ্টার 14, সেখানে একটা কঠিন সাবজেক্ট, হোমিওপ্যাথির একটা কঠিন সাবজেক্ট নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে আমাদের ফেইলুরস গুলো নিয়ে আলোচনা করা হয়েছে, আমরা কেন ফেইলুর হই, হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করার সময় কেন আমরা ফেইলুর হই। First, we will look situation in which failures to cure are likely to occur. প্রথমে আমরা ওই সমস্ত সিচুয়েশন গুলার প্রতি দৃষ্টি দিব যে যেগুলাতে আমাদের এই আরোগ্যের ক্ষেত্রে ফেলিউর আসে। সাধারণত যে সমস্ত অবস্থায়, যে সমস্ত ক্ষেত্রে আমাদের আরোগ্যের ক্ষেত্রে, এই রোগী আরোগ্যের ক্ষেত্রে এই আমরা অকৃতকার্য হই, ব্যর্থতা আসে, সেগুলোর উপরেই আমরা প্রথম দৃষ্টি দিব। Second, we will examine what happens in certain cases and why there is no effect from a prescribed remedy, although it seems to fit the case. তো প্রথম দৃষ্টি দিব যে সাধারণত কোন কোন অবস্থায়, কোন কোন ক্ষেত্রে আমাদের সাধারণত আরোগ্যের ক্ষেত্রে ব্যর্থতা আসে। সেকেন্ড, আমরা খুঁজবো, রোগীর এক্সামাইন করে দেখব যে কি ঘটেছে, কি ঘটে বিশেষ কিছু রোগীর ক্ষেত্রে, যেখানে দেখা যায় যে আমরা যে ওষুধ রোগীর জন্য প্রেসক্রাইব করেছি এবং সেটা আপাতত মানে দেখে মনে হয় যে রোগীর জন্য রোগীর লক্ষণের সাথে আমরা যে ওষুধটা প্রেসক্রাইব করেছি সেই ওষুধটা রোগীর জন্য একদম ফিট, রোগীর জন্য একদম নির্দেশিত ওষুধ, কিন্তু সেখানে ওষুধের কোনো ক্রিয়াই করতেছে না, রোগীর মধ্যে কোনো প্রতিক্রিয়াই তৈরি করতেছে না। তাহলে ওই সমস্ত বিশেষ রোগীর ক্ষেত্রে যেখানে আপাতত নির্দেশিত ওষুধ কোনো কাজই করে না, কি ঘটে, এই যে কাজ করে না কেন, এরকম ঘটলো, কি ঘটেছে তাদের মধ্যে, কেন এইভাবে ওষুধটা কাজ করলো না, সেগুলো নিয়ে আমরা এক্সামিন করে দেখব। দিস ইজ ইম্পর্টেন্ট, এটা খুবই জরুরি, বিকজ উই মাস্ট বি অ্যাওয়ার অফ where the problem lies and acknowledge when we should
ask help from practitioners and or seek answer from other disciplines. তো তো এটা খুব গুরুত্বপূর্ণ যে আমাদের অবশ্যই কি হইতে হবে, খুব সচেতন হইতে হবে যে প্রবলেমটা আসলে কোথায়। আমরা যে রোগী যেটা ভালো হওয়ার কথা সেই রোগী ভালো হচ্ছে না, অথবা যে ওষুধটা আমরা দিয়েছি রোগীকে, রোগীর জন্য সেটা দেখে মনে হচ্ছে রোগীর জন্য সেটাই তার নির্বাচিত ওষুধ, অথচ সেই নির্বাচিত ওষুধ তার মধ্যে কোনোই কাজ করতেছে না। কেন এরকম হচ্ছে, আসল প্রবলেমটা কোথায় নিহিত, সেটা নিয়ে অবশ্য আমরা খুঁজে দেখব, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। এবং কখন আমরা অন্য প্র্যাকটিশনার্সদের কাছ থেকে হেল্প নিব, অথবা আমাদের যে এরকম হচ্ছে না তার অ্যান্সার আমরা অন্যান্য ডিসিপ্লিন, অন্যান্য যে নিয়ম নীতি বা অন্যান্য যে পদ্ধতি, চিকিৎসা পদ্ধতি, সেখান থেকেও হয়তো আমরা এটার উত্তর খোঁজার চেষ্টা করব। তো বিফোর আই অ্যাড্রেসেস দ্য ইস্যু অফ অবস্টাকল টু হোমিওপ্যাথিক প্রেসক্রাইবিং, হাউএভার, I would like to discuss the main stress factors that cause an imbalance in the organism, which we call disease to occur. তো এই বিষয়টা, এই যে আরোগ্যের পথে যে বাধা, হোমিওপ্যাথিক প্রেসক্রাইবিং করার পরে যে বাধাগুলো আসে, তো এই বাধাগুলা আলোচনা করার আগে রোগী যে ভালো হচ্ছে না হোমিওপ্যাথি ট্রিটমেন্টে, সেই কি কি কারণে, কোন কোন কারণে সেটা বাধাপ্রাপ্ত হচ্ছে, সমস্যা কোথায়, সেগুলা আলোচনা করার আগে ভিতরুল কাজ বলতেছেন, আই উড লাইক টু ডিসকাস দ্য মেইন স্ট্রেস ফ্যাক্টর দ্যাট কজ an imbalance in the organism which we call disease to occur. তো মেইনলি আমাদের শরীরে কোন কোন মেইন প্রধান এই এই যে যেগুলা শরীরের মধ্যে একটা পীড়া তৈরি করে, একটা স্ট্রেস তৈরি করে, একটা চাপ ফেলে, যেগুলা যেগুলোর কারণে আমাদের শরীরটা এই ভারসাম্য, আমাদের শরীরে ভারসাম্য নষ্ট হয়। তো ভাইটাল ফোর্স তার ভারসাম্য হারিয়ে ফেলে। ভাইটাল ফোর্স যখন বিশৃঙ্খলিত হয় সেটাকেই তো আমরা ডিজিজ বলি। তো কি কি কারণে কোন কোন স্ট্রেস ফ্যাক্টর আমাদের শরীরকে এরকম ভারসাম্যহীন করে, ইমব্যালেন্স করে, সেই বিষয়গুলো নিয়ে আগে আলোচনা করব। ট্রিগারিং কজ অফ ডিজিজ। ট্রিগার মানে কি? ট্রিগার মানে বন্দুকের ট্রিগার চেপে দেওয়া। তাহলে কোন কোন ফ্যাক্টর, কোন কোন কারণগুলো আমাদের শরীরে ডিজিজ হওয়ার ট্রিগার চেপে দেয়, মানে আমাদের শরীরকে অসুস্থ করে। কি কি কারণে আমরা অসুস্থ হই, ডিজিজ আমাদের শরীরে দেখা দেয়। ডিজিজ ইজ ম্যানিফেস্টেড থ্রু দ্য অ্যাক্টিভেশন অফ আওয়ার হেরিডিটারি প্রিডিসপোজিশন। এই যে ডিজিজ, রোগ, রোগ বলতে কি, আমাদের যে ভাইটাল ফোর্স আছে তার বিশৃঙ্খলা। ডিজিজ ফোর্সের কারণে আমাদের শরীরে যে বিশৃঙ্খলা দেখা দেয়, যে ভারসাম্যহীনতা দেখা দেয়, যে ইমব্যালেন্স দেখা দেয়, সেই ইমব্যালেন্সের প্রকাশ কখন হয়? কখন হয়? যখন আমাদের এই যে জন্মগতভাবে কোনো অসুস্থ হওয়ার যে প্রবণতা, কোনো একটা দোষ নিয়ে হয়তো জন্মগ্রহণ করেছি, সেটা হয়তো ক্যান্সার হওয়ার প্রবণতা আমার মধ্যে থাকতে পারে, ডায়াবেটিস হওয়ার প্রবণতা থাকতে পারে, বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার যে প্রবণতা নিয়ে আমরা জন্মগতভাবে জন্মগ্রহণ করেছি, সেই প্রবণতার যখন সক্রিয় হয়, অ্যাক্টিভ হয়ে যায় সেটা, তখনই আমরা আমাদের মধ্যে এই রোগগুলা প্রকাশ পেতে থাকে। অনেকেই হয়তো ফ্যামিলিগতভাবে যে বা জন্মগতভাবে আমি হয়তো আমার মধ্যে হয়তো ক্যান্সারের দোষ আসছে বা টিবির দোষ আছে, আমরা অনেক সময় এগুলো ধাতুগত চিকিৎসা করি যাতে এই দোষগুলা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, পিতামাতা হয়তো ক্যান্সারে ছিল, কেউ ছেলে মেয়েদের মধ্যে যাতে ক্যান্সার না হয়, তাহলে সেই পিতামাতা ধরেন অথবা ওই যে বিভিন্ন মাইজম, হেরিডিটারি প্রিডিসপোজিশন কি, হেরিডিটারি প্রিডিসপোজিশন, এখানে ভিজুয়াল কাজ বলছে হেরিডিটারি প্রিডিসপোজিশন, কিন্তু অ্যাকচুয়ালি সেটাই যেটাকে হেনিম্যান বলছে মায়োজম। বিভিন্ন এই যে ক্রনিক রোগের দোষ নিয়ে আমাদের জন্মগ্রহণ হয়, অথবা এটা হচ্ছে জন্মগত ভাব, অনেক সময় আমরা নিজেরাও অর্জন করি। তো এই জন্মগত যে মায়োজম নিয়ে আমরা ধরেন জন্ম নিয়েছি, যে সমস্ত মায়োজম আমাদের ভিতরে
সুপ্ত অবস্থায় অনেকগুলোই থাকে, সেগুলো যখন কোনো কারণে, বিভিন্ন কারণে, বিভিন্ন স্ট্রেস ফ্যাক্টরের কারণে, বিভিন্ন চাপের কারণে, সেটা ফিজিক্যাল স্ট্রেস হতে পারে, মেন্টাল স্ট্রেস হতে পারে। তো ফিজিক্যাল স্ট্রেস কিরকম, ধরেন কেউ হয়তো অত্যাধিক ঠান্ডার মধ্যে ছিল দীর্ঘদিন, অথবা কেউ পানির মধ্যে কাজ করে, অথবা কেউ রোদের মধ্যে কাজ করে, এগুলো ফিজিক্যাল স্ট্রেস। মেন্টাল স্ট্রেস হতে পারে সে মানসিক দিকে আঘাত পেতে পারে, তো বা অতিরিক্ত মানসিক পরিশ্রম করতে পারে। তো এই ফিজিক্যাল স্ট্রেস বা যে কোনো স্ট্রেস সেগুলো কি করে, আমাদের ভিতরে যে এই যে সুপ্ত অবস্থায় যে মায়াজম গুলা ছিল সেগুলোকে অ্যাক্টিভ করে ফেলে। তখন দেখা যায় সেই সুপ্তটা আর সুপ্ত থাকে না, সেটা অ্যাক্টিভ হয়ে যায়। অ্যাক্টিভ হয়ে গেলে, সক্রিয় হয়ে যাওয়ার পরেই দেখা যায় যে আমাদের শরীরটা বিশৃঙ্খলিত হতে থাকে, আমাদের শরীরের মধ্যে ডিজিজ দেখা দেওয়া শুরু হয়। তাহলে ডিজিজটা হলো ওইটাই, আমাদের ভিতরে যে হেরিডিটারি যে প্রিডিসপোজিশন আছে সেটা যখন অ্যাক্টিভ হয় তখনই আমরা নানা ধরনের ডিজিজ লক্ষণ আমাদের মধ্যে প্রকাশ পেতে থাকে। বেসিক্যালি this means that our genetic weakness are dormant until they are activated by certain stresses. তো বেসিক্যালি হলো যে আমাদের শরীরে কিছু জেনেটিক উইকনেস নিয়ে যেন আমরা জন্মগ্রহণ করি অনেক সময়। তো ততক্ষণ পর্যন্ত আমরা ভালো থাকি যতক্ষণ না এটা সুপ্ত অবস্থায় থাকে, এটা সক্রিয় না হয়। দেখা যায় যে আমার ফ্যামিলিতে ডায়াবেটিস আছে, আমি ডায়াবেটিসের একটা জেনেটিক প্রবণতা নিয়ে আমি জন্মগ্রহণ করেছি, ওইদিকে আমার এই জেনেটিক দুর্বলতাটা আছে। তো অনেক সময় দেখা যায় এটা সুপ্ত অবস্থাতেই থাকে, বা তখন দেখা যায় যে আমি যদি আমার জীবনযাপন প্রক্রিয়া যদি সুস্থ জীবনযাপন করি, অনেক সময় দেখা যায় সেটা আমার মধ্যে প্রকাশই পেত না, হ্যাঁ, ওইটা সুপ্তই থেকে যেত। কিন্তু বিভিন্ন স্ট্রেসর, বিভিন্ন যেগুলো শরীরের মধ্যে স্ট্রেস তৈরি করে, চাপ তৈরি করে, মনের মধ্যে চাপ তৈরি করতে পারে, শরীরের মধ্যে চাপ তৈরি করতে পারে, এই বিভিন্ন বিশেষ বিশেষ কিছু স্ট্রেসর, সেই সেই চাপ যেগুলো শরীরের মধ্যে তৈরি করে, সেই স্ট্রেসর গুলার কারণে দেখা যায় আমার ভিতরের যে সুপ্ত অবস্থায় যে জেনেটিক উইকনেসটা ছিল সেটা তখন আর সুপ্ত থাকে না, সেটা তখন অ্যাক্টিভেটেড হয়ে যায়, সক্রিয় হয়ে যায়। তখন দেখা যায় যে আমরা অসুস্থ হই। These stressors can influence one or more of the three plans that constitute the human organism. আমরা জানি পিতলকার যেভাবে বর্ণনা করেছেন যে আমাদের যে দেহটা, শরীর যন্ত্রটা, সেটা তিনটা প্ল্যান নিয়ে গঠিত। একটা হচ্ছে মেন্টাল প্ল্যান, মানসিক দিক, আরেকটা হলো ইমোশনাল প্ল্যান, আরেকটা হলো ফিজিক্যাল প্ল্যান। তো এই স্ট্রেস গুলা কিসের উপরে ইনফ্লুয়েন্স করে, আমাদের এই তিনটা যে প্ল্যান আছে যেগুলো আমার শরীরকে গঠন করে, তিনটা প্ল্যানের উপরে, মানসিকের উপরে, আবেগজনিত যে আমাদের ইয়ে আছে, আমাদের আবেগের স্তর যেটা আছে, অথবা শারীরিক স্তর, তিনটা স্তরের মধ্যেই দেখা যায় এই স্ট্রেস গুলা তার প্রভাব বিস্তার করতে পারে। তো হিউম্যান অর্গানিজম তিনটা প্ল্যান নিয়ে গঠিত, সেগুলো কি, দ্য ফিজিক্যাল প্ল্যান, দ্য ইমোশনাল, সেক্সুয়াল, আর কাছে দ্য মেন্টাল, স্পিরিচুয়াল। ইমোশনাল কোনগুলা, ইমোশনাল আমাদের আবেগ, এইগুলোর সাথে দেখেন সেক্সুয়াল লেখছে, আসলে আমাদের এই আবেগজনিত বিষয়গুলো অনেক সময় সেক্সুয়াল রিলেটেড থাকে। ধরেন কারোর সাথে প্রেমে পড়লাম, কারোর প্রতি আমার আবেগ ভালোবাসা তৈরি হলো, এটার সাথে একটা সেক্সুয়াল ব্যাপার থাকে, প্রণয় গঠিত ব্যাপার থাকে। আর মেন্টাল দিকটা হলো স্পিরিচুয়াল বিষয়, কেউ হয়তো খুব বেশি ধার্মিক, কেউ হয়তো প্রচন্ড রাগী। তো যাই হোক, এগুলো হচ্ছে মেন্টাল দিক, স্পিরিচুয়াল দিক। আর ইমোশনাল দিকগুলো সাধারণত ওই প্রণয় গঠিত বিষয় থাকে। তো the influence then cause disease to which we are susceptible and are likely to develop because of genetic predisposition. অনেক সময় দেখা যায় যে অনেক প্রভাব যেটা আমাদের দেহের মধ্যে ডিজিজ তৈরি করে, টু হুইচ উই আর সাসেপ্টেবল, ওই প্রভাবের প্রতি আমাদের শরীর যন্ত্র সাসেপ্টেবল থাকে, ওইটার প্রতি প্রবণতা থাকে, আমাদের ওইটাতে দ্বারা প্রভাবিত হওয়ার প্রবণতা থাকে। তো দেখা যায় যে
এমনিতে কেউ আছে যে ধরেন একটু ঠান্ডার প্রতি খুব সংবেদনশীল, ঠান্ডাতেই তার সমস্যা হয়ে যায়, ঠান্ডাতে আক্রান্ত হলো, তাহলে তার শরীর যন্ত্রটা ওই ঠান্ডার প্রতি সাসেপ্টিবল বা ঠান্ডাতে আক্রান্ত হওয়ার একটা অবস্থা আছে তার। অথবা এই বিভিন্ন প্রবণতা, বিভিন্ন স্ট্রেস যেগুলো শরীরের মধ্যে প্রভাব বিস্তার করতে পারে, সেগুলো এসে কি করে আমাদের শরীরের যে সবাই সবকিছুর প্রতি প্রবণতা থাকে না। দেখা যায় আমার বিশেষ কিছু স্ট্রেসের প্রতি আমি আক্রান্ত হওয়ার প্রবণতা আমার মধ্যে থাকে। কারণ একই সাথে দুইজনে ধরুন মিষ্টি খেয়েছে, একজনের সমস্যা হয়ে গেছে, আরেকজনের কিছুই হয় না, হয়তো তার মিষ্টিতে আক্রান্ত হওয়ার একটা প্রবণতা তার মধ্যে আছে। এই যে এরকম যে মিষ্টি তার মধ্যে একটা ইনফ্লুয়েন্স তৈরি করছে। তো এরকম বিভিন্ন স্ট্রেস অবস্থা যেটা আমাদের মধ্যে ডিজিজ তৈরি করে। তো এগুলা দেখা যায় যে আমাদের ভিতরের যে জেনেটিক প্রিডিসপোজিশন আছে যেটা, সেটাকে কি করে, ডেভেলপ করে, likely to develop because of the genetic predisposition। বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার যে প্রবণতা, এগুলা ওই জেনেটিক প্রিডিসপোজিশনের উপরেও নির্ভর করে। দেখা যায় ওইটার প্রতি আমি ওইভাবে উইকনেস নিয়েই জন্মগ্রহণ করেছি। দ্য ইনফ্লুয়েন্স দেন কজেস ডিজিজ, যে ইনফ্লুয়েন্সটা আমাদের শরীর রোগটা তৈরি করলো, টু হুইচ উই আর সাসেপ্টিবল, যে ইনফ্লুয়েন্সের প্রতি আমরা সংবেদনশীল, আমাদের ওই ইনফ্লুয়েন্স আক্রান্ত হওয়ার যেখানে প্রবণতা আছে, অ্যান্ড আর লাইকলি টু ডেভেলপ, এইটা আমাদের শরীর তখন বিকাশ লাভ করে, কারণ আমাদের ভিতরে ওইটার প্রতি একটা জেনেটিক প্রিডিসপোজিশন নিয়ে আমরা জন্মগ্রহণ করেছি। ওয়ান ইন্টারেস্টিং অবজারভেশন হিয়ার ইজ দ্যাট there are many more people in developed nations suffering on emotional or mental levels than there are 50 years ago। একটা ইন্টারেস্টিং অবজারভেশন হলো, যে লক্ষণীয় একটা অবজারভেশন আপনি দেখেন, যে এখন বিশেষ করে ডেভেলপ নেশন যেগুলো আছে, উন্নত কান্ট্রি যেগুলো বলে, ধরেন ইউরোপিয়ান কান্ট্রিগুলা, হ্যাঁ, আমেরিকা বলি, তো এইরকম উন্নত কান্ট্রিগুলোতে আমরা দেখি যে আগের চেয়ে আজ থেকে 50 বছর আগেও তারা এতটা মানসিক এবং আবেগজনিত সমস্যায় ভুগত না, কিন্তু এখন দেখা যায় তারা প্রায়ই এই মানসিক লেভেলে বা ইমোশনাল লেভেলে তারা অসুস্থ হয়ে পড়তেছে। অথচ আজ থেকে 50 বছর আগেও এত মানসিক সমস্যা আর রোগী ওই সমস্ত দেশে ছিল না। যত দেশ ডেভেলপ হচ্ছে, উন্নত দেশগুলোতে দেখা যাচ্ছে এখন মানসিক লেভেলের রোগী বেশি। ইন হোমিওপ্যাথি উই ক্লেম দ্যাট, হোমিওপ্যাথিতে আমরা দাবি করি যে ইভেন ইন কেসেস অফ অ্যান এক্সটার্নাল স্টিমুলেশন, ইন হোমিওপ্যাথিতে উই ক্লেম আমরা দাবি করি যে ইভেন in case of external stimulation such as those from bacteria, we still need a predisposition for a condition to manifest। আমরা জানি যে ভাইরাস, ব্যাকটেরিয়া এগুলো কি হয়, শরীরের মধ্যে ঢুকলে আমাদের শরীরকে অসুস্থ করে ফেলে, কিন্তু তারপরেও আমরা দেখি এই যে মহামারীর সময় অনেক ভাইরাসের সম্মুখীন অনেকেই হয়েছে, কিন্তু তারপরেও অনেকেই অসুস্থ হয় না। দেখা যায় একই জায়গায় ছিল 5 বন্ধু, 3 জন এই তাদের মধ্যে লক্ষণ প্রকাশ পাইছে, ধরেন এই যে এখনকার করোনার লক্ষণ 2 জনের মধ্যে হয় নাই, অথচ সবাই কিন্তু করোনার সংস্পর্শে গেছিল, করোনা ভাইরাসের। তো এর ভিতরে সবাই অসুস্থ হইল না কেন? কারণ আমরা হোমিওপ্যাথিতে আমরা দাবি করি যে আমরা জানি যে শুধু এই যে বাহ্যিক স্টিমুলেশন যেটা ভাইরাস ব্যাকটেরিয়া থেকে আসে, তাতেই শুধুমাত্র আমাদের শরীরকে অসুস্থ করে ফেলতে পারে না, যদি না আমাদের ভিতরে সেই অসুস্থতা হওয়ার প্রবণতাটা না থাকে। মাইজমেটিক কোনো দুর্বলতা না থাকলে আমাদের শরীরের মধ্যে সেই রোগটা হইতে পারে না। তো উই নো দ্যাট only part of the population falls ill during an epidemic। ওই যে কথা আমি বলছিলাম, আমরা জানি এই যে মহামারীর সময় মানে এক গোষ্ঠীর মানুষ এই অসুস্থতায় ভোগে, সবাই তো আর ভোগে না। those who are susceptible to that particular, বিশেষ করে তারাই ভোগে যারা ওই বিশেষ মহামারীর ওই রোগের প্রতি যারা সাসেপ্টেবল থাকে, যাদের প্রবণতা থাকে এই রোগে আক্রান্ত হওয়ার ব্যাপারে, তারাই শুধু ভোগে।
এই যে তাদের ওই রোগের ওই বিশেষ একটা ভাইরাস ব্যাকটেরিয়া বা বিশেষ একটা স্ট্রেসরের প্রতি তারা যে আক্রান্ত হওয়ার প্রবণতা থাকে, এর পিছনে থাকে ওই জেনেটিক প্রিডিসপোজিশন। The question is whether a predisposition for acute disease has anything to do with or is connected to chronic disease. এখানে একটা কোশ্চেন হলো এই যে প্রবণতাটা প্রিডিসপোজিশন ফর একুট ডিজিজ আক্রান্ত হওয়ার যে প্রবণতা, তার সাথে ক্রনিক ডিজিজের কিছু করার আছে কিনা বা ক্রনিক ডিজিজের সাথে কোনো সম্পর্ক আছে কিনা। We ask this because in certain cases a chronic condition start after an acute disease. এটা আমরা বলি এই জন্য যে acute ডিজিজের সাথে acute ডিজিজ আক্রান্ত হওয়ার যে প্রবণতা, তার সাথে ক্রনিক ডিজিজের কোনো সম্পর্ক আছে কিনা। এটা আমরা এই জন্য এই কোশ্চেনটা তুললাম, কারণ হলো আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাই যে ক্রনিক ডিজিজটা শুরুই হয়েছে কোনো একটা একুট ডিজিজ দেখা দেওয়ার পরের থেকে। যেরকম ফর ইনস্টেন্স অ্যাজমা আফটার অ্যান অ্যাটাক অফ ইনফ্লুয়েঞ্জা, কারো হয়তো ইনফ্লুয়েঞ্জায় সে আক্রান্ত হয়েছিল, পরবর্তীতেই সে অ্যাজমাতে আক্রান্ত হয়েছে। প্রথমে ইনফ্লুয়েঞ্জা দেখা দিয়েছিল এবং ওই ইনফ্লুয়েঞ্জা হওয়ার পরের থেকে রোগী দেখা যায় যে সে অ্যাজমাতে ভুগতেছে। তাহলে অ্যাজমা একটা ক্রনিক ডিজিজ, ইনফ্লুয়েঞ্জা একটা একুইট ডিজিজ। তাহলে একুইট ডিজিজ আক্রান্ত হওয়ার পরেই সেই একটা ক্রনিক ডিজিজে আক্রান্ত হয়েছে। তাহলে একুইট ডিজিজের সাথে এই ক্রনিক ডিজিজের কোনো একটা সংস্পর্শ তো অবশ্যই আছে। অর কোলাইটিস আফটার এ ভাইরাল ডিজিজ, হয়তো তার কোনো একটা ভাইরাল ডিজিজ হয়েছিল, তারপরে থেকে তার কোলনের প্রদাহ শুরু হয়েছে। কোলাইটিস অনেক আলসারেটিভ কোলাইটিস এগুলো ক্রনিক ডিজিজ, কোনো ভাইরাল ডিজিজের পরের থেকে দেখা যায় যে সে কোলাইটিসে আক্রান্ত হয়েছে। দ্যাট ওয়াজ ট্রিটেড ইনকারেক্টলি। বিশেষ করে এগুলো যদি আমরা জানি, যদি একুইট ডিজিজ হোমিওপ্যাথিক্যালি কারেক্টলি চিকিৎসা করা হয় তাহলে তো সেখানে কোনো কমপ্লিকেশন হয় না। যখনই এগুলোকে ইনকারেক্টলি চিকিৎসা করা হয়, বিষ সদৃশ্য পদ্ধতিতে চিকিৎসা করা হয়, চাপা দেওয়া হয়, সেখানেই দেখা যায় তার একটা খারাপ ইফেক্ট শরীরের মধ্যে থাকে, পরবর্তীতে তাকে অন্য কোনো ক্রনিক ডিজিজে আক্রান্ত করে। হোমিওপ্যাথিক্যালি ট্রিটমেন্ট করলে তো সেখানে আপনি সুস্থ হয়ে যাবেন। তো ইনফ্লুয়েঞ্জা কোন বা এই যে কোনো ভাইরাল ডিজিজ কোন, এগুলোকে যখন সঠিকভাবে চিকিৎসা না করা হয় তখনই দেখা যায় পরবর্তীতে তারা হয়তো ইনফ্লুয়েঞ্জার পরে তারা অ্যাজমাতে আক্রান্ত হয়েছে, ভাইরাল ডিজিজের পরে তারা কোলাইটিসে আক্রান্ত হয়েছে, প্যাথোলজিটা আরো গভীর পর্যায়ে চলে যায়। Therefore, this suggests that each organism has a different degree of predisposition towards certain microorganisms and diseases. এটা থেকে আমরা বুঝতে পারি যে এটি আমাদেরকে এটাই সাজেস্ট করে যে প্রত্যেকটা জীব দেহের আলাদা আলাদা মাত্রার এই প্রিডিসপোজিশন আছে, রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা আছে, যেটা জন্মগতভাবে আমরা অর্জন করি। প্রত্যেকটা মানুষের এই জেনেটিক প্রিডিসপোজিশন অর্থাৎ মাইজমেটিক বিভিন্ন ডিগ্রি আছে, বিভিন্ন সবাই সমান মাত্রা না, সমানভাবে তারা মাইজমে আক্রান্ত থাকে না। বিশেষ বিশেষ কোন জীবনের প্রতি তারা বিশেষ ডিগ্রিতে তাদের প্রিডিসপোজিশন থাকে। কারো হয়তো বিশেষ কোন জীবনের প্রতি বেশি এই প্রবণতা থাকে, কারো হয়তো কম প্রবণতা থাকে, যার কারণে দেখা যায় যে মহামারীতে কেউ একটা ডিজিজে সহজে আক্রান্ত হয়ে যায়, আরেকটা মানুষের যার ওই ডিজিজের প্রতি প্রবণতা থাকে না, সে আক্রান্ত হয় না। If you have encountered a wide range of disease, in your work as a homeopath, you know that there are numerous ways in which disease is triggered and manifested. আমরা যারা হোমিওপ্যাথ আছি আমরা তো আসলে জেনারেল প্র্যাকটিশনার্স, তাই না? যারা এলোপ্যাথিতে বিশেষায়িত ডাক্তার, সে হয়তো একটা রোগ নিয়ে ডিল করে, যে স্কিনের ডাক্তার সে স্কিন নিয়ে ডিল করে, সে স্কিনের সম্পর্কেই বলে। স্কিনের ত্বক বিশেষজ্ঞদের ত্বক তার ভালো হইলেই হইলো, হয়তো সে রিং ওয়ার্ম হয়েছে, দাঁত হয়েছে, সে তাকে বিভিন্ন ধরনের এক্সটার্নাল ওষুধপত্র দিয়ে কিছু খাওয়াইয়ে ভালো করে দিল, কিন্তু রুগীটা 2 দিন পরে বা 1-2 মাস বা 1-2 বছর পরে সে হয়তো অ্যাজমাতে আক্রান্ত হলো। ওই স্কিনের ডাক্তার কিন্তু আর বুঝবেই না যে এটা ওর সাথে কোনো রিলেটেড কোনো কিছু ছিল। সে হয়তো বলবে যে আপনার এটা নতুন সমস্যা, আপনি একজন রেসপিরেটরি ডাক্তার দেখান, হ্যাঁ, অ্যাজমা।
কিন্তু আমরা তো হোমিওপ্যাথ, আমরা কি করি, আমরা ওয়াইড রেঞ্জের ডিজিজ নিয়ে আলোচনা, আমরা জেনারেল প্র্যাকটিশনার, আমরা আমরা সব ধরনের রোগী দেখি। যার কারণে যারা যে বিভিন্ন এরকম অনেক রোগী দেখেছে, সে ভালো করে জানে যে নিউমেরাস ওয়েস ইন হুইচ ডিজিজ ইজ ট্রিগার্ড, বিভিন্ন ওয়েতে একটা রোগে মানুষ আক্রান্ত হয় এবং রোগের প্রকাশ তার মধ্যে ঘটে। ফর ইনস্টেন্স, if you for instance you have seen that chronic condition often start following an acute disease। এই জন্যই আপনি দেখেন যে আমরা তো পূর্ব ইতিহাস সব ভালোভাবে নিয়ে দেখতে পাই যে আমরা কোনো acute disease আক্রান্ত হওয়ার পরের থেকেই তার এই সমস্যা দেখা দিচ্ছে। অনেক করোনা রোগী আছে, দেখা যায় যে এখনো আসে, তাদের গ্রানের সমস্যা, দেখা গেছে যে অ্যাজমার সমস্যা হয়ে গেছে কারো, অনেকে দেখা যায় যে কাশি এখনো যাচ্ছেই না। এমন কিছু রোগী পাওয়া যায় যে তাদের শরীরটা যে একদম দুর্বল হয়ে গেছে, এরপর থেকে শরীরটা ঠিক হচ্ছে না। কিছু রোগী পাওয়া যায় যে করোনায় গত বছর আক্রান্ত হয়েছিল, তখন থেকেই যে তার গ্রানের সমস্যা দেখা দিছে, গ্রান, নাকের গ্রান ঠিক মতো পায় নাই, এই সমস্যাটা ভালোই হয় নাই তার। তো আমরা যখন ওয়াইড রেঞ্জের রোগী দেখি, বিভিন্ন ধরনের রোগী তো আমাদের কাছে আসে, তখন আমরা এগুলা কোরিলেট করতে পারি। অনেক সময় দেখতে পাই যে সে হয়তো কোন একটা ডিজিজে ভুগেছে, তারপরে থেকেই তার এই ক্রনিক সমস্যাটা দেখা দিয়েছে, অথবা এমনকি কোনো একটা শক পাইছে কোনোভাবে, সে সেটা মানসিক শক হইতে পারে, শারীরিক শক হইতে পারে, তারপরে থেকে তার কোনো ক্রনিক ডিজিজ দেখা দিয়েছে। বাট অলসো দ্যাট ক্রনিক ডিজিজ সামটাইমস অ্যাপিয়ার উইদাউট অ্যান অবভিয়াস রিজন। আবার অনেক সময় আমরা অনেক ক্রনিক ডিজিজ দেখি যেগুলার পিছনে কোনো সুস্পষ্ট কারণ আমরা খুঁজে পাই না। সো ইট ইজ ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড হাউ এ ডিজিজ ইজ ম্যানিফেস্টেড। সুতরাং এটা এটা ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড, এটা অনুধাবন করা জরুরি যে কিভাবে একটা রোগের প্রকাশ ঘটে, বিকজ দিস উইল এনেবল আস টু মেক এ বেটার প্রগনোসিস। কারণ এটাই আপনাকে কোন রোগীর ভালো প্রগনোসিস, হ্যাঁ, এন্ড এস্টিমেট টু হুইচ পয়েন্ট দ্য পেশেন্ট ক্যান বি কিউরড। একটা রোগীর প্রগনোসিস কি হবে, তার ভাবি ফল কি, তার ভবিষ্যৎ কি, সেই রোগীটা কতটুকু তাকে মানে কিউর করা যাবে, এই যে এস্টিমেশন গুলো করায়, টু হুইচ পয়েন্ট দ্য পেশেন্ট ক্যান বি কিউরড, কোন পয়েন্টের দিক দিয়ে রোগীকে আরোগ্য করা যাবে, কত দূর আরোগ্য করা যাবে, তার ভবিষ্যৎ কি, সেগুলা আমরা ভালোভাবে এস্টিমেট করতে পারবো যদি আমরা রোগ কিভাবে আমরা রোগে আক্রান্ত হই সেটা যদি আমরা ভালোভাবে জানি। তাহলে একটা মানুষ কিভাবে তার মধ্যে রোগ প্রকাশ পায় সেই জিনিসটা যদি সে ভালোভাবে বুঝতে পারে, জানতে পারে, তাহলে সে তার প্রগনোসিসটাকে এর কতটুকু ভালো করতে পারবো, কোন পয়েন্টে ভালো করতে পারবো, সেই বিষয়টাও সে খুব ভালোভাবে বুঝতে পারবে। The impact on stresses in all its form can provoke disease। এই যে স্ট্রেস, যে কোনো স্ট্রেসের একটা প্রভাব থাকে, তো তার সকল ধরনই আমাদের শরীরে ডিজিজ হইতে প্রভোগ করে, মানে প্রবচনা করে, মানে ডিজিজ আক্রান্ত হওয়ার, ডিজিজ তৈরি করতে প্ররোচনা দেয়। তো যে কোনো স্ট্রেস, তার যে কোনো ইফেক্টই যে কোনো ধরনের হোক, সেটার প্রভাবে আমরা অসুস্থ হই। অ্যাপার্ট ফ্রম দ্য সিমটোমেটোলজি that arise from a specific etiological agent such as bacteria and viruses, I have come to realize that an imbalance leading to disease can also result from conflict or stress that occur on the three different but equally important plane of the human being। তো এই যে বিভিন্ন রোগের পিছনে যে কারণ থাকে, যে বিভিন্ন কারণগত এজেন্ট, যেরকম করোনা ভাইরাসে তার করোনা রোগ তৈরি করে, এরকম হেপাটাইটিস ভাইরাস শরীরের মধ্যে জন্ডিস তৈরি করে, এই যে ভাইরাস, ব্যাকটেরিয়া, টাইফয়েডের ব্যাকটেরিয়া শরীরের মধ্যে টাইফয়েড জ্বর তৈরি করে, এগুলো তো আমরা জানি যে এগুলোর পিছনের কারণ এজেন্ট। তবে সব ভাইরাস ব্যাকটেরিয়া আমাদের আক্রমণ করতে পারে না, কারণ আমাদের ওইটার প্রতি জেনেটিক প্রিডিসপোজিশন থাকে না। তো এই যে ভাইরাস, ব্যাকটেরিয়া, এগুলো তো আমাদের মধ্যে বিভিন্ন রোগ তৈরি করে, তার সিমটম তৈরি করে। তবে এগুলো ছাড়াও
তো বিতর্কাস বলতেছেন যে আমি আরো কিছু জিনিস দেখেছি, অনুধাবন করেছি, বুঝতে পেরেছি যে এগুলার বিশৃঙ্খলার কারণেও মানুষ অসুস্থ হয়। সেটা হলো এই যে আমাদের 3টা প্ল্যান, সেটা ওই যে একটা হচ্ছে মানসিক মেন্টাল প্ল্যান, আরেকটা হলো ইমোশনাল প্ল্যান, আরেকটা হলো এই যে ফিজিক্যাল প্ল্যান। এই 3টা প্ল্যানের মধ্যে বিভিন্ন স্ট্রেসের কারণে এগুলোর মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয়। এগুলা বিভিন্ন শরীরের মধ্যে বিভিন্ন কনফ্লিক্ট তৈরি করে, বিভিন্ন চাপ তৈরি করে। এই 3টা প্ল্যানের বিভিন্ন বিশৃঙ্খলিত হয়ে মানসিক স্তর বিশৃঙ্খলিত হয়ে, অথবা মানসিক স্তরে কোনো স্ট্রেসের কারণে, অথবা আবেগজনিত স্ট্রেসের কারণে, অথবা ফিজিক্যাল স্ট্রেসের কারণে আমরা আমাদের শরীর ইমব্যালেন্স হয়, বিশৃঙ্খলিত হয়, আমরা অসুস্থ হই। তো সেই 3 ধরনের স্ট্রেস নিয়ে এখানে আলোচনা আছে। 1 নম্বরে আছে ফিজিক্যাল প্ল্যানের কনফ্লিক্ট, তারপরে আছে ইমোশনাল প্ল্যানের কনফ্লিক্ট, তারপরে আছে মেন্টাল প্ল্যানের কনফ্লিক্ট। এই কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করেছে। এইটা আমরা নেক্সট চ্যাপ্টারে, পরবর্তীতে চ্যাপ্টারে আমরা এই কনফ্লিক্ট গুলো পড়বো, একদিনে শেষ করব না। তাহলে এইখান থেকে আজকে যতটুকু পড়লাম সেখান থেকে বুঝলাম যে যে কি বুঝলাম এখানে, যে আমরা পড়তেই আছি যে হোমিওপ্যাথিক চিকিৎসার ক্ষেত্রে আমাদের পিছনে বাধাগুলা কি কি। এখানে বিতর্কাস একটা জিনিস বলেছেন যে আমরা তো বিভিন্ন কারণে অসুস্থ হই। তো এই অসুস্থতার মূলে থাকে আমাদের জেনেটিক প্রিডিসপোজিশন। দেখা যায় অনেক সময় সেগুলা সুপ্ত অবস্থায় থাকে, কিন্তু বিভিন্ন স্ট্রেস চাপের কারণে সেগুলা দেখা যায় তখন অ্যাক্টিভ হয়ে পড়ে, তখন আমরা অসুস্থতা হই। তো এই যে ট্রিগারিং কজগুলা, বিভিন্ন স্ট্রেস যেগুলা, সেইটা বিভিন্নভাবে আসতে পারে। সেটা শারীরিক স্ট্রেস থেকে আসতে পারে, বা ইমোশনাল লেভেলে হইতে পারে, অথবা আমাদের এই কি বলে মেন্টাল প্ল্যানের মধ্যে হইতে পারে। তো নেক্সট ক্লাসের মধ্যে আমরা এই কোন স্তরে কি ধরনের সমস্যার কারণে এগুলো হইতে পারে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আজকে এই পর্যন্তই থাক। আমি যতটুকু বলছি একটু বুঝতে পারছেন? স্যার আলহামদুলিল্লাহ, জি, আমাদের থিওরিটিক্যাল আলোচনা তো। জি স্যার, জেনেটিক্যাল আমাদের জি স্যার, মজা নেই। আলোচনা স্যার, জি স্যার। জি।